এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথে অবস্থান নিয়ে তারা কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাচ্ছে। সবকিছু যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের যে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। এই যে জুতা দিয়ে মারাটা ভাই যারা বলতেছে আইসা মিডিয়ার সামনে এটা ঠিক না, আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় না। একজন মানুষ, একজন নেতা কতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন, কয় মেয়াদে থাকতে পারবেন, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক বিরোধ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকমের কথা বলছে। জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে, এতে 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আবারও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির অফিসকে লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। আজকে কি ন্যাক্কারজনক ঘটনা আপনারা দেখেছেন, সেই মুক্তিযোদ্ধা হুদা সাহেব, তিনি প্রধান নির্বাচন কমিশনার, বিএনপি জামাত জোটের লোকেরা তার বাড়িতে যেয়ে তাকে অপমান করেছে। বৈশ্বিক পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। কাকতালীয় ব্যাপার হচ্ছে ইউনূস সরকারের দুজন উপদেষ্টার স্বামী অপহৃত বা গুমের শিকার হয়েছিলেন। রিজওয়ানা হাসান যেমন টর্চার সেলে তার স্বামীকে নিয়ে যাওয়া হয়েছে এমন অভিযোগ তুলেছিলেন। ফরিদা আক্তারের স্বামী ফরহাদ মাঝার অভিযোগ তুলেছিলেন ভারতের দিকে। ডক্টর ইউনূস অনেক খ্যাতিমান মানুষ, কিন্তু তার সরকারের কিছু কিছু বিষয় এমন একদম মাজাভাঙ্গা বিষয় তাদের, মানে এইটা আসলে সরকারের দেশে আছে কিনা না আছে এটা বোঝা মুশকিল। বিশেষ করে এই যে মব জাস্টিস চলতেছে আমাদের দেশে, সরকারের ভূমিকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। ভাই যারা বলতেছে আইসা মিডিয়ার সামনে এটা ঠিক না, আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই, ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি। বন্ধু বান্ধব যখন চা খাইতে আড্ডা মারতে বসে তখন কিন্তু বলে যে একদম জায়গা মতো দিচ্ছে, ঠিক করছে, ওটা বলে। কিন্তু আসলে মিডিয়ার সামনে একরকম বলতে হয়, ভিতরের কথা তার বলা যায় না। নুরুল হুদা, আরে হুদার কাহিনী জুতার মালা দিয়ে শেষ হইলো, দি এন্ড হইলো জুতার মালা দিয়ে। দি এন্ড কেন বলতেছি? মামলা চলবে, জেলখানায় যাবে, বিচার হবে, অনেক কিছুই তো হবে এরপরে, তাই না? কিন্তু মানুষের মধ্যে কিন্তু গেঁথে থাকবে ওই জুতার মালাটাই। এরপরে কি হবে না হবে এটা নিয়ে কিন্তু আর বেশি মানুষের মাথা ব্যথা থাকে না। আমরা এমন অনেক মামলা দেখছি, যেমন ওই যে মেজর সিনহা হত্যাকাণ্ডের যে আসামি, শুনছি তার ফাঁসি হয়ে গেছে। আদৌ তার ফাঁসি হয়েছে কিনা, কি অবস্থায় আছে, এগুলা নিউজ টিউজ আমরা পাই না। তার মানে কি, জুতার মালাটাই এখন আসল, এটাই দি এন্ড হয়ে গেছে ওনার জীবনের, এটাই মানুষের চোখে লেগে থাকবে, এটাইতেই উনি শেষ হয়ে গেলেন। আরে জীবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র, কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল। এরপর চলে গেছে লন্ডনে, ওইখানেও লেখাপড়া দারুণ। তারপরে চলে গেছে রাশিয়ায় তো লেখাপড়া করছে। তারপর আইসা একটা BMW পাইছে শেখ হাসিনার কাছ থেকে। তারপর উনি হয়ে গেছেন নির্বাচন কমিশনার। উনার আমলে যে নির্বাচন হয়েছে, আর উনি মিডিয়াতে আইসা যেভাবে কথা বলতো, একেবারেই পুতুলের মতো, একটা পুতুল মনে হইতেছে কেউ পিছন দিক দিয়া চাবি দিয়ে দিছে, তোতা পাখিরে যা শিখাই দিছে তাই বলতেছে। বুঝাই যাইতো ওনার চেহারা কিন্তু কোনো অভিব্যক্তি চেঞ্জ হইতো না, একই রকম থাকতো। ঠিক যেমন এই জুতার মালা দেওয়ার পর হয়েছে, দেখেন জুতার মালা দেওয়ার পর এই চেহারাটার সাথে আর এই যে নির্বাচনের যে ঘোষণা দিত উনি, যে আওয়ামী লীগ জয় হয়েছে, ওই ঘোষণার সাথে ওই চেহারা আর এই চেহারা, জুতার মালা চেহারা, দুইটা পাশাপাশি রাখেন, একই রকম অভিব্যক্তি, কোনো চেঞ্জ নাই কিন্তু ওনার মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি বলতেছি, খুশি হইতেছি ওনার গলার মধ্যে জুতার মালা দেওয়াতে, এতে কিন্তু আমি বুদ্ধিজীবীর লিস্ট থেকে নাম কাটা পড়তেছে আমার। আমি যদি বুদ্ধিজীবী হইতে চাই, আমার বলা উচিত মব জাস্টিস ঠিক না, এভাবে জুতার মালা দেওয়া ঠিক হয় নাই। আর শুধু মালা দেয় নাই তো ভাই, গালের মধ্যে জুতাও মারছে।
মালা দেওয়ার পর ওনার চেহারা যেমন, জুতা মারার পরও ঠিক একই চেহারা ছিল, ওনার ভিতরে কোনো চেঞ্জ ছিল না। আর লুঙ্গি পরা আর একটা টি শার্ট পরা ছিল, না গেঞ্জি, বোধ হয় গেঞ্জি ছিল, আবার একটু হলদি টলদি লাগা ছিল মনে হয়, হলদি নাকি নোংরা অন্য কিছু, হলুদ তো অনেক কিছুই থাকে বুঝছেন না, কিন্তু প্যান্ট শার্ট পরেও তো বাইরে হতে পারতো নাকি ওই সময় পায় নাই, বুঝলাম না ব্যাপারটা। ওইভাবে আসলে ওনার বোধ শক্তি ছিল না, কারণ গত 9-10 মাস উনি মিডিয়াতে যা কিছু দেখে আসতেছিল, উনি বুঝা নিছে যে আমার উপরে আসতে পারে, হ্যাঁ এই মিসাইল আমার উপরে মারতে পারে ইরান থেকে, এটা বুঝা নিছে উনি। বুঝা নিয়েই কিন্তু মানসিক প্রস্তুতি ছিল ওনার, যার জন্য দেখেন ওনার চেহারার কোনো চেঞ্জ নাই, একই রকম অভিব্যক্তি তাকায় রয়েছে, ঠিক যেভাবে ওই যে ঘোষণা দিত আওয়ামী লীগের জয়, সব জায়গায় জয়, আর ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করারও সাহস পাইতো না। দুই একজন যদি বলতো না একদম সুষ্ঠু নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে, এভাবে বললাম উনি ভিতরে চলে যাইতো মানে কি ওই BMW নিয়ে বাসায় চলে যেত, ওই BMW দিয়ে আবার বাজারও করতো। ভাই আপনি এত উচ্চ শিক্ষিত একটা মানুষ, বলতে তো পারতেন যে আপা এই কাজটা আমার না, আমি পারুম না, কারণ আপনি তো জানেন আপনাকে দিয়ে কি করানো হবে, আপনার অ্যাকাউন্টে তো টাকা পয়সা গিয়েছে তাই না, বিদেশে বাড়ি ঘর আছে কিনা এখন সব বের হবে। উনি কিন্তু একা ধরা পড়েন নাই, গতকাল রাতে আরো 2 জনকে ধরছে, ওই যে 14তে যে নির্বাচন করাইছে, 18তে যে নির্বাচন করাইছে, 18তে হুদা সাহেবই ছিল, আবার 24-এ যে করাইছে, এই 3 জনই কিন্তু আমার মনে হয় পালাইতে পারেনি, 2 জন তো অ্যারেস্ট হয়েছে, হুদা সাহেব আরেকজন। এই মামলাটা করছে 5 জন লোক, একজনের নাম মনে আছে, ওনার নাম সালাউদ্দিন খান। ভাই বিএনপি কে ধন্যবাদ দিতে হবে, বিএনপি থেকেই কিন্তু এই মামলাটা হয়েছে, বিএনপির পক্ষ থেকে মামলাটা করা হয়েছে। রাতে 15টার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে, এনসিপি জাতীয় নাগরিক পার্টি বাংলা মোটরে, ঢাকার বাংলা মোটরে, সেখানে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে 2-3 জন আহত হয়েছে। এবং এই ককটেল বিস্ফোরণ পরে রাত 12টায় এনসিপির একটা বিক্ষোভ কর্মসূচি ছিল এবং এনসিপির আলোচিত নেতা যিনি হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তখন নাম ছিলেন, তার সাথে 50-60 জন লোক ছিল। আমরা শুরুতেই বলে নেই এনসিপির আমরা প্রচুর সমালোচনা করি, সমালোচনা করার যে কারণগুলো আছে তার মধ্যে অন্যতম হলো এনসিপি আমাদের আশা ভরসার জায়গায় আঘাত করেছে। আশা ভরসার জায়গা কি? আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন, আমাদের অনেক ফলোয়ার, আমরা লাইভে গেলে পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজে আমরা যখন লাইভে যাই বা ইউটিউবে আমরা কথা বলি, অনেকেই বলে যে, প্রথম বলে যে তুমি এর দালাল, তুমি তার দালাল, কখনো আওয়ামী লীগের দালাল বানায়, কখনো বিএনপির দালাল বানায়, 2 দলের দালাল বানায় দেখবেন। আর কখনো কখনো প্রশ্ন করে যে আপনি আসলে কোন দল করেন। আপনারা যদি ক্লিয়ার জানতে চান আমি বলি, বাংলাদেশে দেখতে বয়স যতটুকু আছে আমাদের, আমরা মধ্যবয়সী মানুষ এবং আমরা আওয়ামী লীগ বিএনপির শাসন একাধিকবার দেখেছি, জামাতে ইসলামী শাসনও দেখেছি। কেন দেখেছি, কিভাবে দেখেছি সেটাও বলবো। এবং এখন প্রশ্ন করলে আমি বলবো আওয়ামী লীগ বিএনপির যেই শাসন আমরা দেখেছি সেই শাসন ঘোরাট করে আর চাই না। বিএনপি শাসন দুঃশাসন, আওয়ামী লীগের শাসন দুঃশাসন। আওয়ামী লীগ এবার চূড়ান্ত দুঃশাসন করেছে, বিএনপিও সুশাসন করেনি বাংলাদেশে। এটা যে কোনো পাগলও সমর্থন করবে। 2 দলই দুঃশাসনের প্রতিযোগিতা করে এবং সেই দুঃশাসনের দেশ শাসক হিসাবে আর এই 2 দলকে আমি চাই না। আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন কি চান, হ্যাঁ এই 2 দলের এখনো যদি বোধোদয় হয়, তারা যদি সুস্থ প্র্যাকটিস করে, যেমন এবার বিএনপি দিয়ে মনে হচ্ছিল তারেক রহমানের কথাবার্তা ডেলিভারি চেঞ্জ হয়েছে, সে যদি তার দলকে সেভাবে কন্ট্রোল করতে পারে, ভবিষ্যতে মানুষ যেরকম পরিবর্তন হয়, দল যদি শুদ্ধ হয় সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখনকারও যদি সরাসরি প্রশ্ন করেন, আমি বলবো আওয়ামী লীগ বিএনপি চাই না, জামাতে ইসলামী চান, জাতীয় পার্টি চান, জাতীয় পার্টি তো প্রশ্নই ওঠে না। জামাতে ইসলামী চাই না, জামাতে ইসলামী 4 দলীয় জোট সরকারে খুব শক্তিশালী ভাবেই ছিল, সরকারের মধ্যে সাংঘাতিক প্রভাব ছিল এবং আমরা তখন বলতাম, নিউজ করতাম, জামাত প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। জামাত 2টা বড় দায়িত্ব ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। বলেন তো দেখি আজকের দিনে যে এই 2 মন্ত্রণালয়কে দেখা যায়, দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, লুটপাট বলেন, সেগুলো তো জামাতের সময় একই জায়গায় ছিল, জামাত এটার কোনো পরিবর্তন করে আসতে পারেনি। ওই 2 মন্ত্রণালয় যদি বলি, দেশ পরিচালনা বাদ দিলাম, পারে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই মন্ত্রণালয়গুলো যে আরো ভালো কিছু করার, আরো ভালো যে দিতে পারে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় পুরো দেশের রূপ চেঞ্জ করে ফেলতে পারে, সেরকম কি কিছু জামাত করেছিল? জামাত কি কোনোদিন বলেছে যে আমি এই করতে পারিনি? বিএনপির সঙ্গে তো অনেক বিরোধ হয়েছে, বিরোধের ক্ষেত্রে বলতে পারতো যে আমি তখন এই কারণে পারি নাই, সো দ্যাট আমি এগুলো একেবারেই কোনোভাবেই আস্থা রাখতে পারি না। সেখান থেকে একটা বিকল্প বাংলাদেশে কেউ একজন এক রাজকুমার আসবে, সেই দেশটাকে মুক্তি দিবে, কিছুটা ক্ষীণ আশা। ধরেন ইমরান সরকার যখন কথা বলে মনে হয়েছিল কেউ একজন কি দাঁড়াচ্ছে, সে আশায় ঘুরে বালি। তারপর এনসিপি একটা 3য় শক্তি আসতে পারতো, একটা 3য় শক্তির সম্ভাবনা, ফিল্ড খালি ছিল, ফাঁকা মার ছিল, কিন্তু এনসিপি এসে যা করেছে সেই লম্বা ফেজ দিতে যেতে চাই না, সেই জন্য এনসিপিকে পছন্দ করি না। এনসিপির এখন ক্ষমতা, এনসিপি দেশ চালাচ্ছে, অনেকে মনে করে তারা সরকারি দল, কিংস পার্টি বলে, আমি বলি যে তারাই তো সরকার চালাচ্ছে, তাদের সমস্ত কিছুই প্রভাবিত সরকার। সেই দলের এই যে ককটেল বিস্ফোরণ হলো, ওই দলটার এর আগেও এখানে গন্ডগোল হয়েছে,
এই এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গন্ডগোল হয়েছে। আমরা বলি যে আমরা এটার কোনোভাবে পক্ষপাতী না, এনসিপির তীব্র সমালোচনা করছি, আবারও বলছি তাদের কর্মকাণ্ড, তাদের নেতাদের কর্মকাণ্ডের প্রতি পদে পদে সমালোচনা করছি, সমালোচনার সুরে, সমালোচনার ভাষায় এবং যৌক্তিকতার মধ্যে থেকে যতটুকু নিজের সচেতন জ্ঞানে ধরে। কিন্তু এই দল তার নিজের কার্যালয়ে সুরক্ষা করতে পারছে না ক্ষমতায় থেকে, এবং অল্প বিস্তরের মধ্যে তাদের মধ্যে নিজেদের মধ্যে গন্ডগোল হয়। এনসিপি মাঝে বলেছে বিএনপি 50 থেকে 100 আসন পাবে, মানে বিএনপি একটা খোঁচা দিয়েছে। আর আওয়ামী লীগ তো তার আওয়ামী লীগের যদি কর্মী সমর্থক তারা বলে ফেসিবাদের দোসর দেশে আছে, অস্বস্তি করতে চায়, তারা তো করবেই। এখন এই ককটেল ফোটানোটা আওয়ামী লীগের পুরনো কালচারে আছে, বিএনপির পুরনো কালচার আছে, বাংলাদেশের যে বিরোধী দল থাকে তার মধ্যে আছে। আমরা যদি সরকারি দল এনসিপি বলে, আবার নিজেরাও করে, কিন্তু নিজেরাও অন্যের উপর দোষ চাপানোর জন্য করে। অত শুদ্ধ জায়গায় বাংলাদেশের এনসিপি সহ কোনো রাজনৈতিক দলই যায় নাই। ডক্টর ইউনূস অনেক খ্যাতিবান মানুষ, কিন্তু তার সরকারের কিছু কিছু বিষয় এমন একদম মাজামাঙ্গা বিষয় তাদের, মানে এইটা আসলে সরকার দেশে আছে কিনা না আছে এটা বোঝা মুশকিল। বিশেষ করে এই যে মব জাস্টিস চলতেছে আমাদের দেশে, সরকারের ভূমিকা মানে একটা রহস্যজনক ভূমিকা সরকারের। এখন গতকাল রোববার প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তরা থেকে, এবং আমরা দেখলাম গ্রেপ্তারের আগে একটা ভিডিও যে কিছু লোক তাকে জুতার মালা পরিয়ে অপমানিত করছে, এবং একজন দাড়িওয়ালা লোক যার ভিডিও প্রকাশ্যে এসেছে তার চেহারা, সে নুরুল হুদাকে জুতা দিয়ে মারতেছে তার গালে, এবং সেই দৃশ্য খুবই ভয়াবহ। একটা শিশু যদি দেখে এটা, সে প্রশ্ন করতে পারে যে কেন মারছে, মানে কি অবস্থা। এই যে নিজ হাতে আইন তুলে নেওয়া সরকার, এটা কিন্তু আজকে প্রথম না। এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর অসংখ্য ঘটনা ঘটতেছে, সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এখন ধরলাম নুরুল হুদা তিনি অপরাধী, তো অপরাধী বলে আপনাকে কে ক্ষমতা দিয়েছে আপনি পাবলিক তাকে জুতা পেটা করার, জুতা মালা পরিয়ে অপমান করার অধিকার আপনাদের তো রাষ্ট্র দেয় নাই। রাষ্ট্রের যে সংবিধান কি করে? সংবিধান অনুযায়ী কাউকে অপমান করা, কারো বিরুদ্ধে অন্যায় আচরণ করা এটা অপরাধ। কেউ যদি আইন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, রাষ্ট্রের দায়িত্ব তাকে আইনের আওতায় আনা। কিন্তু রাষ্ট্র কি তাদের আইনের আওতায় এনেছে, নাকি মব জাস্টিসকে উৎসাহ দিচ্ছে না? এখন আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগের অনেককে অপরাধ করেছেন, কিন্তু তাই বলে আপনি এইটার ভান করে 32 নাম্বার পুড়িয়ে দিবেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে আগুন দিবেন, লুটপাট করবেন, তাদেরকে মারধর করবেন, এবং রাষ্ট্র নির্বিকার ভাবে চেয়ে থাকবে, তাদেরকে গ্রেফতার করবে না, আইনের কাঠগড়ায় দাঁড় করাবে না। এবং এটা ছাড়া আমরা দেখেছি আদালত পাড়ায় প্রকাশ্যে পুলিশের সামনে মারধর করা হয়েছে, এবং সরকার তাদের কয়জনকে গ্রেফতার করেছেন আমাকে বলে, কয়জনকে বিচারের আওতায় আনা হয়েছে। এখন সরকার 2 দিন পরে পরে খালি বলে যে মব আর সহ্য করা হবে না, কিন্তু মব তো সে সহ্য করে চলছে। কোথায় সরকার, কোথায় আইন, কোথায় ধরপাকড়, কোথায় পুলিশ? এটা কি সভ্য সমাজ কিনা? ডক্টর ইউনূসের এই যে সরকারের ভূমিকা, এটা মানুষকে সন্দিহান করে তুলছে আসলে তারা কি চাচ্ছে। এবং সরকার এই যে 10 মাস যাবত এই যে মব চলছে, মবের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না বলে এগুলো প্রতিনিয়তই ঘটছে, একটার পর আরেকটা ঘটছে। তারা ঘটাতে সাহস পাচ্ছে কিছু উচ্ছৃঙ্খল মানুষ, এবং সরকার নির্বিকার থেকে সন্দেহের জন্ম দিচ্ছে। এখন উচিত এই যে সিভিল সোসাইটি এইসব বিষয়কে নিন্দা জানানো, প্রতিহত করা। এখন আমরা এই যে গতকালকের ভিডিওতে দেখলাম যে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে যারা অপমান করেছেন, তারা পুলিশ যখন তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে নুরুল হুদাকে, তখন দেখলাম একদল লোক বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে, খালেদা জিয়ার পক্ষে স্লোগান দিচ্ছে। তার মানে এটা প্রমাণ হচ্ছে তারা বিএনপির লোক। এখন আমরা দেখি বিএনপিও তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, কিন্তু কারণ বিএনপিরও দায়িত্ব আছে, এবং এই ভিডিও অ্যানালাইসিস করলে সবার চেহারা চলে আসবে কারা কোন ইউনিটের নেতা কর্মী। এখন এই মবকে যারা ওয়েলকাম করছেন, সরকার অথবা সরকার পক্ষের লোক, তাদের জানা উচিত যে তারা আজকে এই যদি এইসব অপরাধীদেরকে যদি আশকারা দেন, বিএনপির ঘাটিতে এবার থাবা দিবেন জামাত।
এই নামে হেডলাইন করছে বিভিন্ন মিডিয়াতে, এবং বড় বড় মিডিয়াতে যে মিডিয়াগুলো সাধারণত জামাতকে নিয়ে এত হেডলাইন করেন না, কিন্তু আজকে কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জামাত নিয়ে একটি গুঞ্জন চলছে যে আগামী নির্বাচনে জামাতই কি বিজয়ী হবে নাকি আগামী নির্বাচন জামাত সরকার গঠন করবে, এই নিয়ে চলছে আলোচনা। স্পেশালি বিএনপির ঘাঁটি যেগুলাতে ছিল আগে সেই জায়গাগুলাতে নাকি এবার জামাত খুবই হাড্ডাহাড্ডি লড়াই করবে বলে অনেকে মনে করছেন। আর জাতীয় পার্টির ঘাঁটি নামক পরিচিত বৃহত্তম রংপুরে প্রায় 35টি আসনে দাবিয়ে বেড়াচ্ছে জামাত প্রার্থীরা। সেখানে জাতীয় পার্টির ওই জায়গাগুলা দখলে নেওয়ার জন্য জামাত নাকি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যাবেন আগামী 4 জুলাই, সেখানে একটি বৃহত্তম মহাসমাবেশ হবে রংপুরে। আর সেই রংপুরে প্রার্থী হতে যাচ্ছে 14 বছর যিনি কারাগারে ছিলেন জামাতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম, উনাকে রংপুর থেকে প্রার্থী দেওয়া হয়েছে। তাই রংপুরে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে রংপুরের মাঝে জাতীয় পার্টির অস্তিত্ব যেহেতু বিলীন, এখন সেখানে বিএনপির তেমন কোনো প্রভাব বা তেমন কোনো সিট আগেও ছিল না, সেই কারণে জামাতই আশা করছে মেজরিটি আসন রংপুর বিভাগ থেকে পাবে। প্রিয় দর্শক, বরিশালের দিকে আমরা যতটুকু জানি বিএনপি শক্তিশালী অবস্থায় আছে। চট্টগ্রাম, কক্সেস বাজার, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় জামাত কিছু কিছু আসন দখল করবে বলে অনেকেই মনে করছে। সিলেটেও বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা আছে, সেই আসনগুলা বিএনপির পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াই করবে জামাত, এবং সেখান থেকেও বেশ কিছু আসন পেতে পারেন জামাত। আর উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নিয়ে কথা আসছে, রাজশাহী বিভাগ নাকি এখন 50-50 জামাত এবং বিএনপি। জামাতের একক প্রার্থী আর বিএনপির আছে একাধিক প্রার্থী, সেই কারণে জামাতের প্রার্থীদের পুয়া ভারত হতে পারে এবারে নির্বাচনে। বিএনপির ভিতরে কোন্দলের কারণে অনেক বিএনপি নেতারা হতে পারেন স্বতন্ত্র প্রার্থী। এক একটি আসনে বিএনপির আছে 3 থেকে 10 জন পর্যন্ত প্রার্থী। সারা বাংলাদেশের 300 আসনে বিএনপির আছে 1000-ও বেশি প্রার্থী। সেই কারণে বিএনপির জন্য কঠিন হবে কাকে প্রার্থী দিবে আর কাকে বাদ দিবে। কেন্দ্রীয় বহু নেতারা বিভিন্ন বদনামে ছড়িয়ে পড়েছেন। আওয়ামী লীগের অর্থ কুড়ি নিয়ে তারা নিজেদের ব্যবসা বাণিজ্যের রমরমা অবস্থায় আছেন 5ই আগস্টের পর থেকে। সেই কারণে অনেক কেন্দ্রীয় নেতারা বরাডুবি হবে তাদেরকে প্রার্থী দিলে বিএনপি। এখন কেন্দ্রীয় নেতাদেরকে বাদ দিয়ে কাকে প্রার্থী দিবে সেই জায়গায় কেন্দ্রীয় নেতার ছেলেকে না ওয়াইফকে, এতেও ভরাডুবি হবে। কারণ বাপ চুরি করেছে আর ছেলে কি করবে সেটা জনগণকে আর বোঝাতে পারবে না বিএনপি। এখন জামাতের সাথে যদি এনসিপি চলে আসে তাহলে নাকি এখানে বিএনপির জন্য 100-র বেশি আসন পাওয়া কঠিন হবে বিশ্লেষকরা মনে করছেন। বিভিন্ন বিশ্লেষণ এবং বিভিন্ন টিভি, বিভিন্ন পত্র পত্রিকার নিউজগুলা নিয়ে আজকে আমি কথা বলছি। প্রিয় দর্শক, এর আগে আমি বারবারই কথা বলতাম যে বিএনপি সরকার গঠন করবে, জামাত হবে 100+ আসন নিয়ে বিরোধী দলীয় নেতা। কিন্তু আজকে আমি দেখতে পেলাম যে যতগুলা খবর গত 2-3 দিন যাবত আমি দেখতেছি, 3 দিন যাবত দেখার পরে আজকে আমি ভাবলাম এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলি। এবং আপনারা যারা আমাদের প্রিয় দর্শক আছেন আপনারা কিন্তু মন্তব্য করে লিখবেন যে রিয়েলিটিটা আসলে কতটুকু আর কতটুকু নিউজগুলা সঠিক বলে আপনারা মনে করেন। ইশাক ভাইয়ের কাছে আমার আহ্বান, আপনি আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন, আপনার কাছে আহ্বান যে বাংলাদেশের ফালতু না এরকম একটি আপনার প্রিয় পত্রিকার নামটি জাতির কাছে জানিয়ে দিন। প্রিয় ভাই, আপনি আমার দেশকে ফালতু বলতে গিয়ে নিজে ফালতুতে রূপান্তরিত হচ্ছেন। আপনি ডক্টর মাহমুদুর রহমানকে ফালতু বানাতে গিয়ে ইশাক হোসেন আপনি ফালতু হয়ে যাচ্ছেন। আপনি কাকে মৌলবাদ শিখাচ্ছেন? মৌলবাদের ধারণাটা আপনার কাছে কি আছে? নতুন রাজনীতিবিদদেরকে দেশপ্রেমিক বানাচ্ছে আমার দেশ। ভারত আমাদের এই দেশটাকে ধ্বংস করছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমার দেশ। ইশাক সাহেব, আপনি চোখের সামনে এভাবে ঝরে যাবেন এটা আমি কামনা করি নাই। আমি আপনাকে ভালোবাসি বিধায় আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি। যারা আপনার সামনে গিয়ে স্লোগান দিয়ে দিয়ে বিতর্কিত করছে তারা ভুল করছে। আপনি তো দেশপ্রেমিক হলে আমার দেশের সাথে আপনার সম্পর্ক থাকা উচিত। আপনার তো আমার দেশ পত্রিকা উদ্বোধনের দিনে যাওয়া উচিত ছিল। আপনারা কি গিয়েছেন? কেউ গিয়েছেন কিনা? বিশেষ করে আপনি ঢাকাতে থাকেন, আপনি গিয়েছেন, বহু সভা সমাবেশে যাচ্ছেন, বহু দালালদের সাথে ছবি তুলছেন। আমার দেশের মাহমুদুর রহমানের সাথে একটি ছবি তোলার দুঃসাহস হয়নি, কারণ এই ছবিটা আপনার তোলার মতো সেই বর্তমানে হিম্মত নেই। ভেবেছেন আপনি কার বিরুদ্ধে কলম ধরেছেন, ভেবেছেন আপনি কোথায় লেখালেখি করছেন। আপনি ধ্বংস হওয়ার জন্য নিজেকে এই পথে নিয়ে যাচ্ছেন। আপনার এই অনৈতিক আন্দোলনকে জনগণ কোনোদিন মেনে নেয়নি, নেবে না। আপনার নৈতিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ছিল এবং থাকবে। যে মানুষ প্রায় 56,000 মানুষ আপনার এখানে লাইক, কমেন্টস, আপনার কি বলে রিয়াক্ট দিয়েছে, তার মধ্যে হাহা দিয়েছে 40,000 মানুষ। 40,000 মানুষ আপনার এটা ব্যথিত হয়েছে, হাহা দিয়েছে। তারপরে আপনি নিশ্চিত হলেন যে এখন আপনার এই লেখাটাকে পছন্দ করেছে, করে নাই। আমার দেশ পত্রিকাকে একটি ফালতু পত্রিকা হিসেবে আখ্যায়িত করেছেন ইশরাক হোসেন। জনগণের এখন প্রশ্ন, ইশরাক হোসেন ফালতু না আমার দেশ পত্রিকা ফালতু? আজকের এই ইশরাক হোসেন তখনই বক্তব্য দিচ্ছেন যখন এই আমার দেশ পত্রিকাটি দীর্ঘ 16 বছর পর্যন্ত জুলুম অত্যাচারের মধ্যে থাকার পরে নতুন করে আবার বাংলাদেশে
এই দ্বিতীয় যে বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের পরে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ অন্তত একটি স্বাধীন পত্রিকা তাদের সামনে দেখতে পেয়েছে। সেই সময় আমার দেশ পত্রিকাটি হয়ে গিয়েছে ইশরাক হোসেনের কাছে অত্যন্ত ফালতু একটি পত্রিকা, আর অন্য সকল বিতর্কিত পত্রপত্রিকা হয়ে গিয়েছে ইশরাক হোসেনের কাছে খুব পছন্দের পত্রিকা। এখান থেকেই অনুমান করা যায় যে আসলে কালের বিবর্তনে কারা কারা দেশপ্রেমিকের জায়গা থেকে আজকে দেশদ্রোহী হওয়ার পথে রওনা করেছে, কারা কারা দেশের মধ্যে থেকে দেশপ্রেমিকের পরিবর্তে দালাল হওয়ার পথে রওনা দিয়েছে, সেটা এই সকল বক্তব্য দেখলেই মনে হয়। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং জনপ্রিয় পত্রিকা যারা সংবাদ জগতের জন্য সবচেয়ে ভালো নিউজ কভার করছেন সেটা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা। আজ এই মাহমুদুর রহমানকে যখন জুলুম করেছে, অত্যাচার করেছে, জেল খেটেছে, এবং সেই সময় আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে তার উপরে কুষ্টিয়াতে হামলা করা হয়েছিল পর্যন্ত, তারপরেও মাহমুদুর রহমান দমে যায়নি। যখন শেখ হাসিনার আশেপাশে সব সংবাদপত্রের জগতের লোকগুলো এসে ঘুরঘুর করত, তখন মাহমুদুর রহমান এককভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কলম ধরেছেন, লিখেছেন, লড়াই করেছেন এবং জীবনের শেষ প্রান্তে এসেও সেই কাজটি করেছেন। 5ই আগস্টের পরে মাহমুদুর রহমান বাংলাদেশে এসে তিনি প্রথমেই বলেছেন যে তিনি কোনো ক্ষমতা, তিনি কোনো নির্বাচন, তিনি আগামীতে কোনো স্বপ্ন এগুলো নিয়ে আগাচ্ছেন না, একটাই স্বপ্ন, আমার দেশ পত্রিকাটাই হচ্ছে তার জীবনের শেষ ইনিংস। তাহলে তার স্বার্থটা কোথায়? তিনি তো কাউকে উত্থান কিংবা পতনের জন্য কাজ করছেন না, বরং মাতৃভূমি রক্ষার জন্য তার আন্দোলন। সেই মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ পত্রিকাকে ইশরাক হোসেন আপনি একজন বর্তমান প্রজন্মের নেতা হয়ে ফালতু আখ্যায়িত করে আবার ফেসবুকে পোস্ট করবেন, এটা চরমভাবে বাংলাদেশের জনগণকে ব্যথিত যেমন করেছে, আপনার রাজনৈতিক অঙ্গনেও দেউলিয়া শুরু করে দিয়েছে। আপনি যে পোস্টের মাধ্যমে কতগুলো প্রশ্ন তুলেছেন, এখানে এমনভাবে আপনি লিখেছেন মনে হয় যেন আমার দেশ পত্রিকাটি আপনাকে শেষ করে ফেলেছে। আপনি ভুল করলে আপনাকে স্মরণ করিয়ে দিবে পত্রপত্রিকা, আমি ভুল করলে আমার বিরুদ্ধে রিপোর্ট করবে পত্রপত্রিকা, কিচ্ছু যায় আসে না। পত্রিকার কাজ পত্রিকা করবে, আপনার কাজ আপনি করবেন, কিন্তু আপনি এটাকে এভাবে থ্রেট দিয়ে দমিয়ে রাখতে পারেন না। তার মানে প্রমাণ হয় আজ যদি এই অবস্থা হয় তাহলে আগামীকাল আপনার দৌরাত্ম্য যত বাড়বে তত এই পত্রিকার উপরে কতটা হিংসুটে হবেন সেটা আপনি প্রচার করে প্রকাশ করে গিয়েলেন। দর্শক, জনগণের জন্য স্বস্তির খবর, সুখবর, জনগণের জন্য আনন্দের খবর, একটু সেলিব্রেশনের খবর। যে আপনারা জানেন সাবেক সিইসি নুরুল হুদাকে জনগণ উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছে, তো পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই মব কাম্য নয়, আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু জনগণ পুলিশের হাতে তুলে নিয়েছে। এখন পুলিশ 10 দিনের রিমান্ডে নিতে চায়। এর মধ্যে খবর বেরিয়েছিল যে আরেক সাবেক সিইসি হাবিবুল আউয়াল তিনিও নাকি গ্রেপ্তার হয়েছেন, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না, এই খবর ঠিক নয়। যদিও সহজেই অনুমেয় যে জনরোষের শিকার হয়েছে। দেখেন, এই কথাটা একটু ক্লারিফাই করে নিই। নুরুল হুদার ক্ষেত্রে যেটা ঘটেছে এটাকে কেউ মব বলবেন না, আর মব বললে ওই মবকে আমরা গ্লোরিফাই করবো। এটা বিপ্লব, এটা বিপ্লবের পার্ট। এভাবে হাসিনা পতন হয়েছিল, ফেসিবাদের পতন হয়েছিল। এটাকে বলা যায় জনরোষ। মব এবং জনরোষ এক নয়। এই দুষ্কৃতিকারীদের এভাবে জনগণ ধরবে, জুতার মালা পরাবে, ডিম মারবে, এটা জনরোষ। জনরোষকে কারা মব বলে এদেরকে কিন্তু আমরা চিনে রাখছি, এদেরকে চিহ্নিত করছি। এরা সব আওয়ামী লীগের, এদের মধ্যে আওয়ামী প্রেম রয়েছে। অতএব জনরোষ এবং মব এক নয়। নুরুল হুদার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা জনরোষ, মব নয়। আর মব বললে ওটা বিপ্লবের পার্ট। ওই মব আমরা হাসিনার বিরুদ্ধে ঘটিয়েছি, ওই মব আমরা হাসিনার মন্ত্রীদের বিরুদ্ধে ঘটিয়েছি, পুলিশের বিরুদ্ধে ঘটিয়েছি জুলাই আগস্টে। তবে এসব ফাজলামি কথা জনগণকে শিখাবেন না। এবং সরকারও এইসব শব্দ প্রয়োগের ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরও সচেতন হওয়া উচিত। মব এই শব্দটাই এখানে প্রাসঙ্গিক নয়। সরকার বলবেন যে জনরোষে পড়েছে, যদিও এই জনরোষ থেকে কোনো অপরাধীকে বাঁচানো এটাও সরকারের দায়িত্ব। সরকারের কাজ হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা, কিন্তু জনরোষের কোনো অপরাধীর ক্ষেত্রে জনরোষ হোক এটাও সরকার হতে দিবে না, রাইট? কিন্তু মব বলেন কেন? আপনি বলেন জনরোষ, যে জনরোষ আমরা হতে দিবেন না, ওই জনরোষ ভাই আপনারা কইরেন না, আমাদেরকে খবর নিয়ে এটা বলেন, কিন্তু আপনি মব বলছেন কেন? এই মব শব্দটা কার আবিষ্কার? এটা আওয়ামী আবিষ্কার, এটা ওয়াকারের আবিষ্কার। দর্শক, এখন কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার না হলে গ্রেপ্তার হবেন, এটা আমরা বুঝি। আর হাবিবুল আউয়াল অন্যান্য যারা আছে প্রায় সিইসি সহ সাবেক প্রায় কমপক্ষে 12 জন, কয়েকজন মারা গেছেন এবং দেশ ছেড়েছেন, তা বাদে এদেরকে জনগণ খুঁজছে। জনগণ পেলে এরকম জয় বাংলা করে দিবে, তারপরে পুলিশ থেকে 10 দিনের রিমান্ড চাইবে, যেটা নুরুল হুদার ক্ষেত্রে ঘটেছে। আরেকটা খবর যে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাগুলো রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এবং জনগণের জন্য স্বস্তির খবর। মনিরুল মাওলা ভয়ঙ্কর অপরাধী। এই মনিরুল মাওলা এমডি থাকা অবস্থায় শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তসরুপ হয়েছে। ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছেন। এখন অনেকে বলবেন যে এই মনিরুল মাওলা কে, একটু দেখেন কি সুন্দর চেহারা, পিওর জামাতি চেহারা। এবং মনিরুল মাওলা কথায় কথায় কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলতেন, এবং একটা সময় পর্যন্ত জামাতের আলেম ওলামারাও দেখেছি মনিরুল মাওলার দাওয়াতে যেতেন। এবং তিনি এক সময় জামাতের লোক ছিলেন। এই মনিরুল মাওলা জামাত পড়েই তিনি কোরআন হাদিস শিখেছেন।
তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।